দেখো, তিন রাজকন্যা এলসা, স্নো হোয়াইট আর ট্যাঞ্জেরিনের বুকে একই রকম দাগ রয়েছে। তাদের সাথে কি ঘটেছে চলো ওয়া ফেরি টেলসের আজকের গল্পে দেখিনি। একসময় ট্যাঞ্জেরিন নামে এক ছোট মেয়ে ছিল, যে একটা লম্বা টাওয়ারে তার মায়ের সাথে থাকতো। আমার ছোট্ট রাজকুমারী, বাইরের পৃথিবীতে অনেক বিপদ লুকিয়ে রয়েছে, তাই কৌতূহলী হয়ে বিপথে চালিত হয়ো না আর বাইরে যাওয়ার চেষ্টা করো না। তুমি এখানেই নিরাপদে আছো, তোমার মা তোমাকে ভালোবাসে আর তোমাকে নিয়ে চিন্তিত। ট্যাঞ্জেরিন স্বাভাবিকভাবেই কৌতূহলী ছিল আর বাইরের পৃথিবীটা কেমন তা জানতে চাইতো, কিন্তু সে তার মায়ের পরামর্শ মেনে চলতো এবং নিজেকে সেই টাওয়ারের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। দিনের পর দিন সে ছোট জানালার ফ্রেমের মধ্য দিয়ে ভেসে আসা মেঘ আর গাছপালাগুলি দেখতে পারত। তার মা প্রতিদিন টাওয়ারের শীর্ষে উঠত আর এক রহস্যময় ঘরে সময় কাটাতো। মাঝে মাঝে সে দেখত ফাটল দিয়ে কয়েকটি নীল আলোর রশ্মি ভেসে আসছে। আমি ভাবছি আমার মা সেখানে কি করছে। সে সব সময় ওই ঘরটায় অনেক সময় কাটায়। আমি কি সেখানে গিয়ে দেখবো কি হচ্ছে? না না, আমার এটা করা উচিত হবে না। আর আমি যদি তা করি আমার মা আমার উপর খুব রাগ করবেন। একদিন ট্যাঞ্জেরিনের মা তার মুখে বিষণ্ণ অভিব্যক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মা, তোমার এত মন খারাপ কেন? কিছু কি ঘটেছে? আসলে আমি তোমার কাছে কিছু লুকিয়েছিলাম। তুমি এই রাজ্যের রাজকন্যা। অতীতে রাজা আর তার দুই বন্ধু একসাথে ডার্কউইচকে পরাজিত করেছিল, কিন্তু পরে সেই দুই বন্ধু রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর তার মূল্যবান মুকুট আর জাদুর নেকলেস কেড়ে নিয়েছে, যা তোমার বাবাকে এতটাই কষ্ট দিয়েছিল যে তিনি অসুস্থ হয়ে পড়েন আর মারা যান। তিনি তোমাকে আর এই রাজ্যকে আমার কাছে অর্পণ করেছেন আর আমাকে তোমার যত্ন নিতে বলেছেন, কিন্তু এখন সেই অন্ধকার জাদুকরি ফিরে আসার আবার লক্ষণ দেখা যাচ্ছে। আমি জানি না কতদিন তোমাকে আমি রক্ষা করতে পারবো। আমরা সেই অন্ধকার জাদুকরীকে থামাতে কি করতে পারি? এখন আমাদের শুধু আর একটাই পথ বাকি আছে। আমাদের অন্য জগতে যেতে হবে। সেখানে অন্য দুটি রাজ্য রয়েছে আর সেই গুপ্তধনগুলো ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করতে হবে। আমরা কিভাবে ওই দুই রাজ্যে যাব মা? দয়া করে আমাকে বলো, আমি তোমাকে রাজ্যের লোকেদের রক্ষা করতে সাহায্য করার একটা উপায় খুঁজে বের করব। আসলে তুমি সেই গেট খোলার চাবি, যা দুই বিশ্বকে সংযুক্ত করে রেখেছে। তোমার মধ্যে শক্তিশালী এক শক্তির উৎস রয়েছে, কিন্তু তোমাকে একা ছাড়তে আমার মন চাইছে না। আমি ভয় পাচ্ছি তুমি কোনো বিপদে পড়তে পারো। মা, চিন্তা করো না, আমি নিরাপদেই ফিরে আসবো। দয়া করে আমাকেও সাহায্য করতে দাও। ঠিক আছে, তাহলে তোমাকে যা করতে হবে তা হলো এই গেটটা স্পর্শ করো আর এটাই তোমাকে প্রথম পৃথিবীতে নিয়ে যাবে। তুমি যখন সেই জগতে প্রবেশ করবে মনে রাখবে ডিমটিকে যত সম্ভব শক্তি দিয়ে মাটিতে ভাঙতে হবে, আর এটা তোমাকে দ্বিতীয় গেটে যেতে সাহায্য করবে। নিজের যত্ন নিও। ট্যাঞ্জেরিন তার মায়ের কথা শুনে সে সোনার ডিমটিকে শক্ত করে ধরে রাখলো। সে দরজার উপর হাত রাখলো আর প্রত্যাশিতভাবে গেটটি খুলে গেল আর তাকে টেনে নিল। ট্যাঞ্জেরিন প্রথম পৃথিবীতে পা রাখলো। সেখানে সুগন্ধি ফুল আর অদ্ভুত ঘাসে ভরা এক ভূমি দেখে অবাক হয়ে গেল। সে কল্পনা করেছিল জায়গাটি অন্ধকার হবে। সে তার মায়ের নির্দেশ অনুসরণ করে সোনার ডিমটি যতটা সম্ভব জোরে মাটিতে ছুঁড়ে ফেলল। সেই ডিমটি জ্বলে উঠল আর ভেঙে একটা ভয়ঙ্কর কুৎসিত দানব তার সামনে উপস্থিত হলো। দৈত্যটি রাগান্বিত হয়ে সবকিছু ধ্বংস করার জন্য দৌড়ে গেল এবং এলাকার লোকজনের মধ্যে ভয় সৃষ্টি করলো। সেই মুহূর্তে স্নো হোয়াইট নামে সাদা চামড়া আর রক্তলাল ঠোঁটের এক সুন্দরী মেয়ে সেখানে দেখা দিল। সাহসী মেয়েটি দানবটির দিকে তীর ছুঁড়ল, কিন্তু এরপর দানব তাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল আর গর্জন করছিল। এটা কি করে হতে পারে যে আমার সোনার ডিম ভাঙার কারণে সবাই বিপদে পড়েছে? কিন্তু আমার মা আমাকে সোনার ডিম দিয়ে সবাইকে বিপদে ফেলতে বলবেন কেন? সে কি ভাবছে? যাই হোক না কেন, আমাকে প্রথমে লোকদের সাহায্য করার একটা উপায় খুঁজে বের করতে হবে। ট্যাঞ্জেরিন সমাধানের জন্য চারপাশে তাকালো এবং রাস্তার অপর পাশে এক ঝুড়ি ভর্তি ফল দেখতে পেল। সে দ্বিধা ছাড়াই ঝুড়ির ফলগুলি মাটিতে ছিটিয়ে দিল এবং দৈত্যটি যাওয়ার পথে পড়ে গেল। সুন্দরী মেয়েটি এই সুযোগে সদ্ব্যবহার করে তার তীর ছুড়ল। ট্যাঞ্জেরিনের গলার নেকলেসটি জ্বলজ্বল করে উঠল এবং এই শক্তি তীরের মধ্যে প্রবেশ করে, যার ফলে এটি সরাসরি দানবকে আক্রমণ করে আর তাকে ছিটকে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের রক্ষক। আমি স্নো হোয়াইট, এই রাজ্যের রাজকুমারী। আমি কি জানতে পারি তুমি কোথা থেকে এসেছো? আমি শুধু একজন পথিক।
এই পৃথিবীতে আমি হারিয়ে গেছি আর জানি না কোথায় যেতে হবে। তাহলে আমার সাথে চলো, একসাথে প্রাসাদে যাই। আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। সবাই শোনো, এই আমাদের রক্ষক। দয়া করে তার সাথে সদয় আর সম্মানিত আচরণ করো। আমি যখন এখানে এসেছিলাম আমি ভেবেছিলাম সে খুব দুষ্ট হবে, কিন্তু এই মেয়ে এত দয়ালু আর গুণী কেন? আমি যে কল্পনা করেছিলাম এটা তো তার থেকে সম্পূর্ণ আলাদা। ট্যাঞ্জেরিন এবং স্নো হোয়াইট তাদের দিনগুলি একসাথে আনন্দে কাটালো এবং তারা দ্রুতই ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলো। আমার সাথে এসো ট্যাঞ্জারিন, আজ আমি তোমাকে আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে দেখা করতে নিয়ে যাব। ট্যাঞ্জেরিন রাজি হলো এবং বরফের রাজ্যে স্নো হোয়াইটের পিছু পিছু গেল এবং ঠিক সেই সময় তারা দেখলো যে প্রাসাদের বাইরে লোকেরা বিদ্রোহ করছে। এলসার মুখে এক বিষণ্ণ অভিব্যক্তি ছিল এবং মনে হচ্ছিল সে কোথাও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এলসা, এই আমাদের রক্ষক। সে খুব দয়ালু আর আমি তাকে তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছি। কিন্তু তোমার রাজ্যের কি হলো? লোকেরা এত বিরক্ত কেন? তারা বলে যে আমি একজন মহিলা, আমি রানী হওয়ার যোগ্য নই। তাই আমি তাদের ভুল প্রমাণ করার জন্য বরফের হৃদয় অনুসন্ধান করার পরিকল্পনা করছি। আমরাও তোমার সাথে যাব আর আমাদের যা কিছু আছে তা দিয়েই তোমাকে সাহায্য করব। ও হ্যাঁ, অবশ্যই। তারা তিনজন দ্রুত বরফের পাহাড়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু বরফ খুব পিচ্ছিল ছিল এবং ট্যাঞ্জেরিন প্রায় পিছলে নিচে পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে এলসা ট্যাঞ্জেরিনকে ধরে রাখতে সক্ষম হলো এবং তারা তিনজন উপরে উঠতে থাকলো এবং অবশেষে তারা অনেক চেষ্টার পর শীর্ষে পৌঁছলো। পর্বতশৃঙ্গে পৌঁছানোর সাথে সাথে তারা একটা গুহায় প্রবেশ করলো এবং সেখানে উপর থেকে তীক্ষ্ণ বরফ পড়ে যাওয়ায় তাদের থামতে হলো। তারা তিনজনই বুঝতে পারছিল না কি করবে, কিন্তু ট্যাঞ্জেরিন একটা পরিকল্পনা করলো। সে একটা বরফের টুকরো তুলে নিয়ে সামনের দিকে ছুঁড়ে দিল। এতে একটা বিকট শব্দ তৈরি হলো এবং ট্যাঞ্জেরিন যেমনটা ভেবেছিল বিকট শব্দের ফলে আরো বরফ পড়ে গেল এবং এভাবেই তারা বরফের টুকরো নিক্ষেপ করতে করতে এগিয়ে যেতে থাকলো যতক্ষণ না তারা বরফের হৃদয়ের কাছে পৌঁছলো। হঠাৎ একটা তীক্ষ্ণ বরফ এলসার দিকে পড়ে যাচ্ছিল। এটা দেখে ট্যাঞ্জেরিন এবং স্নো হোয়াইট দ্রুত এলসার দিকে ছুটে গেল এবং তাকে বরফ থেকে রক্ষা করলো। তারা তিনজনই ভারসাম্য হারিয়ে একে অপরের উপর পড়ে গেল। তারা দ্রুত নিজেদের সামলে নিল এবং পরিস্থিতি দেখে হাসলো। এলসা সেই বরফের হৃদয়ের দিকে এগিয়ে গেল এবং এটা স্পর্শ করলো, যার ফলে সেই হৃদয়টি জ্বলে উঠলো আর তার হাতের চারপাশে আবৃত করলো। এরপর এটা উড়ে তার মুকুটের একটা রত্ন হয়ে উঠলো। ট্যাঞ্জেরিন সামান্য ভ্রুকুটি করলো, কারণ সে বুঝতে পারলো তার আকাঙ্ক্ষিত দুই ধন এখন তার নাগালের মধ্যে রয়েছে। কিন্তু সে ইতস্তত করছিল, কারণ সে যাত্রায় এলসা এবং স্নো হোয়াইটের ঘনিষ্ঠ হয়েছে। সে রাতে এলসা তার সিংহাসনে আরোহণকে উদযাপন করার জন্য একটা আয়োজন করেছিল। তিন মেয়ে সেখানে এত মজা করেছিল যে তারা ক্লান্ত হয়ে অনুষ্ঠানের ঠিক পরেই ঘুমিয়ে পড়ল। ট্যাঞ্জেরিন গভীর ঘুমে ছিল এবং সে তার মাকে নিয়ে একটা স্বপ্ন দেখল। আমার প্রিয় মেয়ে, তোমাকে দ্রুত ধন দুটি উদ্ধার করতে হবে আর সেগুলো ফিরিয়ে আনতে হবে। রাজ্য বিপদে পড়েছে। ট্যাঞ্জেরিন হঠাৎ জেগে উঠল এবং সে দেখল তার সামনে একটা পোর্টাল গেট খুলে গেছে। সে নিজেকে অপরাধী বোধ করছিল। ট্যাঞ্জেরিন জানতো তাকে কি করতে হবে। সে নেকলেস এবং মুকুট চুরি করলো আর বাড়ি ফেরার জন্য পোর্টালে পা রাখলো। ট্যাঞ্জেরিন অপরাধী বোধ করে শেষবারের মতো তার বন্ধুদের দিকে তাকালো আর দেখলো তারা শান্তিতে ঘুমাচ্ছে। এরপর ট্যাঞ্জেরিন তার মায়ের হাতে সেই নেকলেস আর মুকুট তুলে দিল। তার মা গলায় নেকলেস পরে মুকুটটি মাথায় রাখলো। বোকা মেয়ে, ওই দুই রাজ্য আসলে তোমার বাবার মিত্র ছিল। চূড়ান্ত যুদ্ধে তারা তোমাকে খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের তা করতে বাধা দিয়েছিলাম। আর এখন তুমি আমার চূড়ান্ত ক্ষমতা সম্পূর্ণ করার জন্য সকল কিছু এনে দিয়েছো। এখানে এসো আমার প্রিয়। তার মা যখন ট্যাঞ্জেরিনের জীবনী শক্তি শোষণ করতে চাইলো তখন সে এর বিরুদ্ধে লড়াই করলো আর ঘৃণা ভরে তার মায়ের দিকে তাকালো। তার যন্ত্রণার মাঝে সে নিজের সাহস ধরে রাখলো এবং শক্তভাবে তার হাত মুঠো করে রেখে সে চিৎকার করছিল। সেই মুহূর্তে তার বুকে একটা মুকুটের চিহ্ন দেখা গেল। অন্যান্য জগতে স্নো হোয়াইট এবং এলসারও তাদের শরীরে একই রকম চিহ্ন দেখা গেল।
দেখা গেল যে তাদের তিনজনের মধ্যে একটা সংযোগ রয়েছে এবং এই সংযোগের শক্তি তাদের বিশ্বের মধ্যে একটা প্রবেশদ্বার খুলে দিল এবং স্নো হোয়াইট আর এলসা ঠিক সময় সেখানে পৌঁছলো তাকে সাহায্য করতে। যে মুহূর্তে তারা তিনজন একসাথে দাঁড়ালো তাদের চিহ্নগুলি উজ্জ্বল হয়ে উঠল এবং সেই ধনগুলি তাদের সঠিক মালিকের কাছে ফিরে গেল। এরপর তারা একসাথে সেই দুষ্ট জাদুকরীকে পরাস্ত করার জন্য একটা মন্ত্র পড়ল। জাদুকরীকে পরাজিত করার পর ট্যাঞ্জেরিন তার দুই বন্ধুর কাছে ক্ষমা চাইল এবং তারা পুরোপুরি তাকে বুঝতে পেরে ক্ষমা করে দিল। তাদের মধ্যে আর কোনো রাগ ছিল না। তিন রাজকন্যা প্রত্যেকেই তাদের নিজস্ব রাজ্য শাসন করছিল, কিন্তু নিয়মিত তারা একে অপরের সাথে দেখা করত আর তারা সুখে বাস করলো।